বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প পাঠ। আজকের গল্প বৃদ্ধাশ্রম, কলমে সুচন্দ্রা ঘোষাল। গাদা গাদা বই পড়েছ, কিন্তু প্রকৃত শিক্ষিত হতে পারোনি। না হলে বইয়ের কথা বেদবাক্য মনে করে তুমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছ। ছি ছি সুমিত, তোমাকে আমার ভাইপো ভাবতে লজ্জা করছে। এই তুমি রায়চৌধুরী পরিবারের বংশধর? সুরজিৎ চশমাটা খুলে মাথায় হাত দিয়ে বসে। সুমিত নিজেকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে কি একটা যেন বলতে যাচ্ছিল। সুরজিতের আর ওই সরীসৃপটার কথা বিন্দুমাত্র কানে নিতে ইচ্ছা করছে না। ও চুপ বলে চিৎকার করে ওকে থামিয়ে দেয়। সমিতের 2000 স্কোয়ার ফিটের বিলাসবহুল ফ্ল্যাটের প্রত্যেকটা দেওয়াল কেঁপে ওঠে। সুরজিৎ ফ্ল্যাটের চারিদিকটা একবার পর্যবেক্ষণ করে। এই দেওয়ালগুলোর প্রত্যেকটা ইট পাথরে বৌদির পরিশ্রমের ঘাম নজরে পড়ে। কত শখ করে বৌদি ব্যবসার মুনাফার টাকায় এই ফ্ল্যাটটা কিনেছিল। তখন সুরজিৎ বেশ মোটা মাইনের চাকরি পেয়ে গিয়েছিল। তাই অঞ্জনার শত অনুরোধেও সুরজিৎ এই ফ্ল্যাটের ভাগ নিতে চায়নি। ও শুধু এটাই চেয়েছিল, বৌদি জীবনে অনেক কষ্ট করেছে, শেষ বয়সে বউ ছেলে নিয়ে সুখ ভোগ করুক। ও কেন আর তাতে ভাগ বসাবে? তাছাড়া বসত বাড়ির ভাগ তো ও পেয়েছে। কিন্তু বৌদিও কি কোনো দিন ভেবেছিল ওর শেষ ঠিকানা বৃদ্ধাশ্রম হবে? সুরজিৎ এই মুহূর্তেই প্রতিজ্ঞা করে, না না, যে করেই হোক ও বৌদিকে লন্ডনে নিয়ে গিয়ে তবেই ছাড়বে। সুরজিতের নীরবতায় সমিত এবার তেড়ে মেরে ওঠে। কাকা, তুমি এইভাবে আমায় অপমান করতে পারো না। আমারও তো একটা প্রেস্টিজ আছে নাকি? সমিত মিনমিন করে। রাখো তোমার প্রেস্টিজ। এই এত বড় বিলাসবহুল ফ্ল্যাটের এক কোণে যার বিধবা মায়ের স্থান হয় না, তার আবার সম্মান? সুরজিৎ ধমকে চুপ করিয়ে দিয়ে বলে, আমি আজই বৃদ্ধাশ্রম থেকে বৌদিকে ছাড়িয়ে নিয়ে নিজের কাছে নিয়ে গিয়ে রাখবো। আপাতত ভিসা পাসপোর্টের জন্য কিছুটা সময় লাগবে। হ্যাঁ, ততদিন আমি অফিসের ছুটি এক্সটেনশন করে নেব। আমি বৌদিকে নিয়ে লন্ডনে ফিরব। ভাগ্যিস তোমার কাকিমা আসেনি, না হলে তার মাতৃসমা জায়ের এই রকম অবমাননা দেখে ও তোমার বিরুদ্ধে জালিয়াতির কেস ঠুকে তবেই ছাড়ত। সমিত ভাবে, ভাগ্যিস আমার বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি গেছে, না হলে কাকার সাথে কুরুক্ষেত্রের যুদ্ধ শুধু নয়, রাম রাবণের যুদ্ধও বেঁধে যেত। আজ 7 বছর বিবাহের পূর্ণ হয়েছে, কিন্তু একদিনের তরেও বউ মালার কাছে যুক্তি তর্কতেও জিতে উঠতে পারেনি। আরও হবে নাই বা কেন? শহরের নাম করা দুধে উকিলের মেয়ে, বাপকা বেটি, নেহাত মাথাটা মোটা, তাই বোধহয় ওকালতি পাশ করে উঠতে পারেনি। না হলে এ মেয়ে যুক্তিতর্কে যে যতই রাঘব বোয়াল হোক না কেন, তাকে ঘোল খাইয়ে তবেই ছাড়ে। মায়ের থেকেও তো জমি সম্পত্তি সব হাতিয়ে নিয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর আইডিয়াটা তো মালার মাথা থেকেই বেরিয়েছে। না হলে সমিত কখনো কল্পনাও করতে পারেনি যে মা তার 5 বছর বয়সে বাবা মারা যাওয়ার পর কি অপরিসীম সংগ্রাম করে সমিতকে কলেজের অধ্যাপক করেছেন, তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিজে ছেলে বউ নিয়ে মায়ের কেনা ফ্ল্যাটে আরামে বসবাস করবে। আজ সমিতের অধ্যাপক হিসাবে এত নাম যশ, সে তো মায়েরই দান। মা শুধু নিজের ছেলেকে নয়, দেওরকেও নিজের গয়না বেচে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়িয়েছে। কাকা সুরজিৎ রায়চৌধুরী লন্ডনের একটা বিখ্যাত ফার্মের মালিক এবং চার্টার্ড অ্যাকাউন্টের হিসাবে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। সুরজিৎ যখন কাকার সামনে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থেকে এই কথাগুলো ভাবছিল, ঠিক তখনই ওর বউ মালার আগমন। ওকে দেখেই সমিত চমকে ওঠে। ওর হাত পা কাঁপতে শুরু করে। এই বোধহয় একটা লাঠালাঠি শুরু হলো বলে, কারণ কাকা তো মালাকে ছেড়ে কথা বলবে না। ঠিক তাই মালাকে দেখেই সুরজিৎ গর্জে উঠলে, আমরা মাত্র কয়েক বছর হলো দেশ ছেড়েছি, তার মধ্যেই বৌদিকে বৃদ্ধাশ্রমে পাঠাতে তোমাদের লজ্জা করলো না? কত ভরসা করে তোমাদের কাছে বৌদিকে রেখে গিয়েছিলাম, তার এই নমুনা? মালা পাল্টা জবাব দেয়, কিছু মনে করবেন না কাকা, আমার সংসারে কেউ যদি অশান্তির কারণ হয় তাকে তো আমি ছেড়ে কথা বলবো না।
ছি ছি, এই তোমার শিক্ষা? শাশুড়ি মাকে অশান্তির কারণ বলে তাকে ঘর ছাড়া করবে? তা তোমার সংসারটাকে নিজে হাতে কে গড়েছে? এ সংসার তুমি পেতে যদি তোমার স্বামী আজ প্রফেসর না হয়ে সামান্য গ্র্যাজুয়েট হয়ে চাকরির জন্য এ অফিস ও অফিস ঘুরে বেরিয়ে সামান্য কটা টাকার মাইনের চাকরি জোগাড় করে জীবন অতিবাহিত করত, তোমার বাবা সেই রকম পাত্রের সাথে বিবাহ দিতেন? সমিত বউয়ের দল ভারী করতে কোমর বেঁধে কাকার সাথে নেমে পড়ে। ও বলে, কাকা, তুমি যে তখন থেকে মায়ের গুণ গেয়ে যাচ্ছ, যেন মনে হচ্ছে এ সংসারে আমার বা আমার বউয়ের কোনো অবদানই নেই। তা বলি কি, আমার যদি ব্রেন না থাকতো তাহলে মা কষ্ট করে কি প্রফেসর তৈরি করতে পারতো? সুরজিৎ এবার চশমাটা হাতে নিয়ে সোফায় বসে, মাথা নেড়ে বলে, ওই জন্যই তো বললাম রে, গাদা গাদা বই পড়লেই শিক্ষিত হওয়া যায় না। তোর পুঁথিগত শিক্ষাই আছে, জীবনবোধ মানবিক বোধের শিক্ষার ভীষণ অভাব। একটা অবোধ বালকও বোধ হয় তোর থেকে বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলবে। বৌদির সংগ্রামের দিনগুলো তো তোর মনে থাকার কথা। তুই তো তখন 1 মাসের শিশু নয়, সংসারের অবস্থা বোঝার মতো জ্ঞান তো ছিল। কিছুক্ষণ থেমে সুরজিৎ প্রশ্ন করে, ছিল কি? তারপর সমিতের চোখের দিকে তাকিয়ে নিজেই উত্তর দেয়, না, ছিল না। তাহলে এই 32 বছর বয়সে একদম কর্পূরের মতো উড়ে গেল? তা কি করে হয়? বাবা মা মারা যাওয়ার পর আমাদের সংসারে দাদাই ছিল একমাত্র রোজগেরে। আমি তখন ছাত্র। দাদা হঠাৎ করে মারা যাবার পর আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। কি করে সংসার চলবে? গ্রামে জমি জমা ছিল, কিন্তু দেখাশোনার অভাবে বেশিরভাগটাই লোপাট হয়ে যেত। এই সম্বৎসরের চালটা ওখান থেকে ম্যানেজ হলেও কিন্তু আনুষঙ্গিক খরচ খরচা তা কোথা থেকে আসবে? আমাদের ওই দুর্দিনে আত্মীয় স্বজনেরাও যে যার মুখ ফিরিয়ে নিল। আমি বেশ কতকগুলো টিউশন শুরু করলাম, কিন্তু তোর ইংলিশ মিডিয়াম স্কুলের খরচা প্লাস আমার চার্টার্ড অ্যাকাউন্টেন্সির বিশাল ব্যয়ভার, প্রচুর টাকার দরকার। সংসারে অভাব অনটন দেখে আমি সিদ্ধান্ত নিলাম চার্টার্ড পড়া ছেড়ে চাকরির খোঁজ করব। কিন্তু না, বৌদি তখন আমার পাশে ঢাল হয়ে দাঁড়ালো। একজন গৃহবধূর যে কি পরিমাণ সাহস ও ক্ষমতা তা সেই সময় উপলব্ধি করেছিলাম। বৌদি গ্রামে গিয়ে সেখানে একা হাতে জমি জমার তদারকি করে সেখান থেকে কিছু পুঁজি সঞ্চয় করে বৌদি শাড়ির ব্যবসা শুরু করলো। উফ, কি কষ্টের সেই দিনগুলো আজও মনে পড়ে। সুরজিতের গলা ভারী হয়ে আসে। ও কাঁপা কাঁপা গলায় বলে, যে মাকে তুই এক মুঠো ভাত দিতে না পেরে বৃদ্ধাশ্রমে ফেলে রেখেছিস, সেই মা রোদ ঝড় জল বৃষ্টি সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে তুচ্ছ করে বাড়ি বাড়ি শাড়ি বিক্রি করেছে, আর তার সাথে সংসারের যাবতীয় কাজ একা হাতে সামলেছে। কারণ একজন ঠিকে ঝি রাখবার ক্ষমতা তখন আমাদের নেই। সেই অবস্থায় নিজে না খেয়ে দে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছে। নিজের সুখ আশা আকাঙ্ক্ষা সব কিছু ভুলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছে। সেই মানুষের অবদান তার দেওর, যার সাথে হৃদয়ের নিবিড় বন্ধন আছে কিন্তু নারীর যোগ তো নেই, সেই প্রতিটি পদে পলে অনুভব করতে পারছে। আর তুই পেটের সন্তান হয়ে ভুলে গেলি কি করে? সুরজিৎ চোখের কোণ মুছে ফেলে। আসলে আমারই দোষ। বৌদিকে সঙ্গে করে নিয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু ভিসা পাসপোর্ট এসবের জন্য আমার সময় ছিল না। যদিও আমি ভেবেছিলাম পরে একবার বৌদিকে দেশটা দেখাতে নিয়ে যাব। তাছাড়া বৌদি আমাদের সাথে যেতে রাজিও হয়নি। বলেছিল, ঠাকুরপো তোমরা যাও, আমি ছেলে বউ কাছে বেশ আরামেই থাকবো, সে পরে না হয় তোমাদের কাছে কিছুদিন বেড়াতে যাব। এই আরামের নমুনা। না গো কাকা, মা বৃদ্ধাশ্রমে খুব আরামেই আছে, আমায় বলেছে। সমিত দাঁত বের করে বলতেই সুরজিৎ আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সমিতের এই উজবুকের মতো কথা শুনে গালে ঠাস করে একটা চড় মারে। ব্যাস, আর যায় কোথায়? সমিত গাল ধরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেও ওর গার্জিয়ান বউ তেড়ে আসে। সুরজিৎকে ধমকে বলে, আপনি আমার স্বামীর গায়ে হাত তুললেন, আমি আপনাকে পুলিশে দেব। সুরজিৎ একটুও ভয় না পেয়ে বলে, এই চড়টা ছেলের গালে বৌদির মারা উচিত ছিল।
আমি ওর হয়ে মেরে দিলাম। আমার কৃতকর্মের জন্য একটুও অনুতপ্ত নই। যে বইয়ের হয়ে সাফাই গেয়ে মায়ের নামে নিন্দা করে, সে যে এই চরটা একদিন বইয়ের থেকেও খাবে, সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। ওই যে কলেজে পড়ার সময় বন্ধুরা মিলে এই রকম মেরুদণ্ডহীন পুরুষ দেখলে ইয়ার্কি মেরে বলতো, কর্তা গারল গিন্নি মোড়ল। সমিতের অবস্থা হুবহু সেই রকম। মায়ের জন্য বুক ফাটে না রে? এত পাষাণ হৃদয় তোর! আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আর একটা কথা তোমায় জিজ্ঞেস করি বৌমা, তুমি তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে সমিতের মতো এত নির্লিপ্ত থাকতে পারবে তো? ঝগড়ুটে মালা তখনই উত্তর দেই, আমার বাবা মা ওনার মতো অবুঝ নয়। সুরজিৎ একটা বাঁকা হাসি দেয়। বৌদি অবুঝ? স্ট্রেঞ্জ। যাকগে, কথা আর বাড়াবো না, না হলে বৌদি সম্বন্ধে আরো কত নতুন নতুন শব্দ যে শুনতে হবে তার ইয়ত্তা নেই। আমি এখন এখান থেকে সোজা বৃদ্ধাশ্রমে গিয়ে বৌদির সাথে দেখা করব। যত তাড়াতাড়ি সম্ভব ওখান থেকে ছাড়াবার বন্দোবস্ত করতে হবে তো। সুরজিৎ দরজার দিকে এগোই। তারপর কি ভেবে একবার ফিরে তাকাই সমিতের ছেলের দিকে। 5 বছরের শিশুটি অবাক চোখে তাকিয়ে থাকে। সুরজিৎ ওর থুতনিটা ধরে চুমু খেয়ে বলে, আসি দাদু ভাই, আশীর্বাদ করি মানুষের মতো মানুষ হও, যাতে ভবিষ্যতে তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে যেন না যেতে হয়। সুরজিৎ সেখান থেকে সোজা বৃদ্ধাশ্রমে যায়। একটি ঘরে রমলাকে উদাস হয়ে জানলার দিকে তাকিয়ে বসে থাকতে দেখে ওর হৃদয় নিংড়ে গলার কাছে দলা পাকানো কান্নাটা বের হয়ে আসে। কোনো রকমে চোখের জল সামলে বৌদির সামনে গিয়ে দাঁড়াতেই রমলা যেন স্রোতের টানে ভেসে যাওয়া খড়কুটোর মতো সুরজিৎকে জড়িয়ে ধরে। তারপর হাউ হাউ করে কেঁদে ওঠে। সুরজিৎ মাথায় হাত রাখে, গলা বুঝে আসে তবু কোনো রকমে, আর চিন্তা নেই বৌদি, তুমি এবার আমাদের সাথে থাকবে বলে উঠতে পারে। রমলা চোখ মুছে দেওরকে বিছানায় বসতে দেয়। ইস, কি চেহারা হয়েছে বৌদি! রোগা হাড় জিরজিরে শরীরে, কোটরে ঢোকা চোখ দুটো যেন কত কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সুরজিৎ মনে মনে বিড়বিড়ায়, তাহলে যে মর্কটটা বলছিল মা ভালো আছে, এই ভালো থাকার নমুনা? সুরজিৎ বৃদ্ধাশ্রমের চারিদিকটা পর্যবেক্ষণ করে দেখে বৃদ্ধ বৃদ্ধাদের সংখ্যা নেহাতই কম নয়। ও ম্যানেজারের সাথে দেখা করে অঞ্জনাকে ছাড়িয়ে নিয়ে যাবার প্রস্তাব দিতেই উনি রাজি হয়ে বলেন, খুব ভালো করেছেন জানেন, আমি এই আশ্রমের ম্যানেজার হয়েও মন থেকে কেমন যেন এই বৃদ্ধ বৃদ্ধাদের শেষ বয়সে নিজের আপনজনদের ছেড়ে থাকাটা মন থেকে মেনে নিতে পারি না। তবে সব সময় যে ছেলে মেয়ের অবজ্ঞার কারণেই বাবা মাকে বৃদ্ধাশ্রমে আসতে হয় তা কিন্তু নয়। অনেক সময় অনেক নিঃসন্তান বাবা মা যারা শেষ বয়সে কারো সান্নিধ্য পাওয়ার জন্য আকুল হয়ে যায়, তাদের জন্য বৃদ্ধাশ্রম এক আশ্রয় স্বরূপ। সেই দিক বিবেচনা করলে বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু এই সুযোগকে পুঁজি করে অনেকেই নিজেদের বাবা মাকেও বৃদ্ধাশ্রমে পাঠাতে ব্যাকুল। বৃদ্ধ বয়সে বাবা মাকে সেবা যত্ন করার পরিবর্তে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচার চেষ্টা। এখানে অনেকেই আছেন যারা নিজের সন্তানের দোষ আড়াল করতে বলে আমরা স্বেচ্ছায় এসেছি। তা কি তাদের অন্তরের কথা? সারা জীবন মানুষ সংসারে পরিবারের সান্নিধ্য লাভের জন্য জোকের মতো পড়ে থাকে। সেই পরিবার ছেড়ে অনাত্মীয়দের মধ্য থেকে শেষ বয়সে জীবন অতিবাহিত করতে কি কারোর মন সায় দেয়? সুরজিৎ উত্তর দেয়, না, একেবারেই না। বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের শেষ ঠিকানা না হয়। মনে প্রাণে এটাই চাইব। আপাতত আমার মাতৃসমা বৌদিকে এখান থেকে নিয়ে যেতে এসেছি, তার ব্যবস্থা করুন। ম্যানেজার সম্মতিসূচক মাথা নাড়ে। বহুদিন পর দাওরের হাত ধরে বৃদ্ধাশ্রমের বাইরের আলো ঝলমলে আকাশটা দেখে অঞ্জনা হাততালি দিয়ে ওঠে। ফোকলা দাঁতে হেসে বলে, সুরো, তুই বোধহয় আগের জন্মে আমার ছেলে ছিলিস রে। এই জন্মে আমার যা সন্তানের উচিত ছিল সেই দায়িত্ব পালন করলি। শিকড় উপড়ে গেলে বৃক্ষের মধ্যে যে ক্ষতের সৃষ্টি হয়, সেই রকম ক্ষত তৈরি হয় বৃদ্ধাশ্রমে এলে। আজ সেই ক্ষতে তুই মলম লাগিয়ে সারিয়ে তুললি।
বড় ইচ্ছা ছিল জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করব নিজের হাতে গড়া ফ্ল্যাটে থেকে। খুব বেশি কি চাওয়া হয়ে গিয়েছিল একমাত্র সন্তানের থেকে? অঞ্জনা দেবী চোখ মোছেন। সুরজিৎ বলে, না না বৌদি, আজ আর দুঃখ, অনুশোচনা, অনুতাপ কোনোটাই নয়। তুমি জানো কি আজ কোন দিন? অঞ্জনা দেবী দুদিকে মাথা নাড়েন। সুরজিৎ বলে, আজ 1 অক্টোবর, আন্তর্জাতিক প্রবীণ দিবস। এসো, এই দিবসে আমরা প্রার্থনা করি বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের শেষ ঠিকানা না হয়। সমাপ্ত। গল্প বৃদ্ধাশ্রম। কলমে সুচন্দ্রা ঘোষাল, কণ্ঠে আমি রোজি।